সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা 3.42 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে করবো 3.43। বলা হচ্ছে, যদি n সংখ্যক বস্তু হতে প্রতিবারে r সংখ্যক বস্তু নিয়ে গঠিত সমাবেশ সংখ্যা NCR হয়, তবে দেখাও যে NCR প্লাস 2 NCR-1 প্লাস NCR-2 ইকুয়াল হচ্ছে n প্লাস 2 CR। অঙ্কটা একটু লিখে নিই আমরা। দেখাও যে NCR প্লাস 2NCR-1 প্লাস NCR-2 যেটা হচ্ছে n প্লাস 2 CR। সেটা আছে 2 less than R less than n। এটা হচ্ছে 3.43 এর 2 নম্বর সমাধান করব আমরা। সমাধান LHS ইকুয়াল দেওয়া আছে NCR প্লাস 2NCR-1 প্লাস NCR-2 ইকুয়াল টু, আমরা এখানে লিখলাম NCR প্লাস NCR-1, এটা ব্র্যাকেট দিলাম, প্লাস NCR-1 প্লাস NCR-1 মাইনাস 1, এটা দিলাম ব্র্যাকেটে। অর্থাৎ এই যে 2 NCR-1 আমরা দু জায়গায় লিখলাম, এখানে লিখলাম NCR-1 আবার প্লাস দিয়ে NCR-1। লেখার কারণ হচ্ছে এটা একটা ফর্মুলার মধ্যে পড়বে। দেখো আমরা যেহেতু জানি, যেহেতু কি ফর্মুলা আছে NCR প্লাস NCR-1 ইকুয়াল হচ্ছে কি n প্লাস 1 CR। ফর্মুলা আছে, গত ক্লাসে আমরা করেছিলাম NCR প্লাস NCR-1 সমান n প্লাস 1 CR। দেখো তো এখানে আছে NCR প্লাস NCR-1 সমান লেখা যাবে n প্লাস 1 CR প্লাস এখানে আছে NCR-1, অর্থাৎ এটাকে আমরা ধরবো R, এই যে ব্র্যাকেটের ভিতরটাকে ধরবো R, তাহলে হবে NCR প্লাস NCR-1 একই ফর্মুলা। তো আমরা লিখবো NCR n প্লাস 1 CR। তাই হবে n প্লাস 1 CR-1, এটা হচ্ছে R। ঠিক আছে, দেখো এটা কিন্তু আবার একই ফর্মুলা পড়ে। এটা কিন্তু আমরা n ধরি, সম্পূর্ণটাকে এই যে n প্লাস 1টাকে n ধরলাম, তাহলে দেখো NCR প্লাস NCR-1 একই ফর্মুলা পড়ে। তো আমরা লিখতে পারি আবার n প্লাস 1 আবার প্লাস 1 CR ইকুয়াল টু হবে n প্লাস 2 CR ইকুয়াল টু RHS। বলছে দেখাও, ব্র্যাকেট একবার দেখানো হলো। যেহেতু এখানে ফর্মুলা আগে দেওয়া আছে, এখানে তুমি ফর্মুলা দিতেও পারো আবার নাও দিতে পারো। এখানে দিতে পারো যেহেতু n প্লাস NCR প্লাস NCR-1 ইকুয়াল টু n প্লাস 1 CR। তারপরে 43 নম্বর অঙ্ক আসবো। 4.43 নম্বরটা করলাম, 43-2 করলাম। এবার 44 নাম্বার 3.44 বলছে 12 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্রে কৌণিক বিন্দুর সংযোগ রেখা দ্বারা কতগুলি ত্রিভুজ গঠন করা যায়
এবং ক্ষেত্রটির কতগুলি কর্ণ আছে। 12 বাহু বিশিষ্ট একটি সমতলিক ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলির দ্বারা, অর্থাৎ একটা 12 বাহু বিশিষ্ট একটা সমতলিক ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে কৌণিক বিন্দুগুলিকে সংযোগ করলে কতগুলি ত্রিভুজ পাওয়া যাবে এবং কতগুলি কর্ণ পাওয়া যাবে। সমাধান: 12 বাহু বিশিষ্ট সমতলিক ক্ষেত্রে 12টি কৌণিক বিন্দু আচ্ছা, দেখো আর 12 বাহু বিশিষ্ট যদি থাকে এরকম 2 3 4 5 6 7 8 এরকম করে যদি থাকে 12, এই যে দুটা বিন্দু, এই যে বিন্দুগুলো আছে, এরকম কটা বিন্দু পাবো? 12টা পাবো। এরকম বিন্দু পাবো মোট 12টা। বলছে ত্রিভুজ, একটা ত্রিভুজ পাইতে গেলে কটা বিন্দু সংযোগ করতে হবে? যে কোনো 3টা বিন্দু যদি আমি সংযোগ করি, তো 3টা বিন্দু সংযোগ দ্বারা একটা ত্রিভুজ পাওয়া যাবে। ত্রিভুজ বলছে, অতএব 12টি বিন্দুর যে কোনো 3টি বিন্দুর সংযোগ দ্বারা একটি ত্রিভুজ পাওয়া যায়। অতএব মোট ত্রিভুজের সংখ্যা, তো 12টার মধ্যে করে নিব 3টা, 12টার মধ্যে যে কোনো 3টা নিব, নেওয়ার উপায় 12C3, 12C3, অর্থাৎ উপরে 3টা গুণ হবে, নিচে 3টা গুণ হবে, 12 11 10, নিচে 3 2 1, 3 4 12, 2 2 4, 11 2 22, তা হচ্ছে 220টি। তাহলে মোট ত্রিভুজের সংখ্যা হচ্ছে 220টি। আর বলছে কতগুলি কর্ণ পাওয়া যাবে। তাহলে দেখো এই 12টা বিন্দুর যে কোনো দুটো বিন্দুর সংযোগ দিয়ে আমরা কি পাবো? দুটো বিন্দু, যে কোনো দুটো বিন্দু যদি সংযোগ করি, এই 12টা বিন্দুর কৌণিক বিন্দু শীর্ষবিন্দুগুলার যে কোনো দুটা বিন্দু যদি সংযোগ করি, তা আমরা একটা রেখা পাবো। দেখো আবার 12টি শীর্ষবিন্দু, 12টি শীর্ষবিন্দুর যে কোনো দুইটি
দ্বারা দুইটি যে কোনো দুইটির সংযোগ দ্বারা যে কোনো দুইটির সংযোগ দ্বারা একটি সরল রেখা পাওয়া যায়। অতএব মোট রেখার সংখ্যা কত হবে? 12টার মধ্যে আমরা নিব কি কটা? দুটো নেওয়ার উপায় 12C2 ইকুয়াল টু হবে 12 গুণন 11 নিচে 2 × 1 6 11 66টি। মোট রেখা হবে 66টি। যেমন এখানে যদি আমরা 12টা শীর্ষবিন্দু নেই, এক 2 3 4 5 6 7 এ হলো 8 9 10 11 এই হলো 12। তাহলে দেখো এই যে 12টা শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দুগুলোর যে কোনো দুটো যোগ করলাম, এই একটা রেখা পেলাম, এখানে একটা রেখা পেলাম, আবার এই দুটো যোগ করতে পারি, আবার এই দুটো যোগ করতে পারি, আবার এই দুটো যোগ করতে পারি, এরকম করে অসংখ্য এইটা করতে পারি। এরকম মোট রেখা পাবো কটা? 66টা। কিন্তু বলছে কর্ণ কোনটা হবে? কর্ণ কোনটাকে বলা হয়? যেটা ক্ষেত্রটা মাঝামাঝি বরাবর ক্ষেত্রের ভিতর দিয়ে যেটা যাবে সেটা বলছে কর্ণ। তাহলে এই যে পাশের যে বাহুটা আছে, এই বাহুটা অবশ্যই কর্ণ হবে না। এরকম বাহু কটা আছে? 12টা বাহু, যেহেতু 12 বাহু বিশিষ্ট, কাজে এই 12টা বাহু কিন্তু কর্ণ হবে না। আবার বা কিন্তু দেখতে পারো, কিন্তু 12টি বাহু, পার্শ্ববাহু বা শুধু বাহু লিখলে হবে, 12টি বাহু কর্ণ নহে। অতএব মোট কর্ণের সংখ্যা হবে 66 - 12 ইকুয়াল টু হবে 54, 5 4 54টি। তবে উত্তর লিখবা, নির্ণয় ত্রিভুজ সংখ্যা কত ছিল? 220 এবং কর্ণের সংখ্যা 54টি। নির্ণয় ত্রিভুজের সংখ্যা পাইছিলাম কত? 220টি এবং কর্ণের সংখ্যা 54টি। তারপরে বলছে 3.45 নম্বর অঙ্ক। 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বোলার, 2 জন উইকেটরক্ষক। 14 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বোলার আর 2 জন হচ্ছে উইকেটরক্ষক মাস্ট, এবং বাকিগুলো হচ্ছে ব্যাটসম্যান। কমপক্ষে 1 জন উইকেটরক্ষক, 3 জন বোলার নিয়ে কত প্রকার 11 জনের একটা ক্রিকেট টিম গঠন করা যায়? মোট খেলা দেওয়া আছে 14 জন, তার মধ্যে বোলার বলছে 5 জন খেলোয়াড় আছে বল করতে পারে, এবং 2 জন আছে উইকেটরক্ষক, এবং বাকি থাকলে কজন? 5 7, আর বাকি 7 জন হচ্ছে ব্যাটসম্যান। অর্থাৎ এই 14 জন খেলোয়াড়ের মধ্যে মোট আমার খেলোয়াড় নিব 11 জন। 11 জন নিয়ে আমি একটা দল গঠন করব। সেই দলের মধ্যে কি হবে? কমপক্ষে 1 জন উইকেটরক্ষক থাকবে এবং 3 জন বোলার থাকতে হবে, আর বাকিগুলো ব্যাটসম্যান হিসেবে নিতে পারবো।
আবার 2 জন উইকেট রক্ষকও নিতে পারি, 5 জন বোলারও নিতে পারি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কমপক্ষে 1 জন উইকেট রক্ষক এবং কমপক্ষে 3 জন বোলার থাকতেই হবে, মাস্ট। বাকি তুমি কি করবা সেটা সেই হিসেবে করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এই 2 জনকে রাখতে হবে। সমাধান 3.45 সমাধান। নিম্ন লিখিত ভাবে আমরা নিম্নলিখিত ভাবে দল, এই কতজনের দল? 11 জন। নিম্নলিখিত ভাবে 11 জনের দল গঠন করা যায়। দুই, 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7। এই ঘরটা নাম্বারিং এর জন্য রাখা দিলাম। কজন বোলার আছে? উইকেট রক্ষক আছে 2 জন। এখানে মোট আছে 2 জন উইকেট রক্ষক। আর বোলার কজন? 5 জন বোলার। তাহলে 5 2 7, আর বাকি থাকলো কজন? 7 জন থাকলো অন্যান্য। এটার মধ্যে বোলার কেউ থাকতে পারে, ব্যাটসম্যান উইকেট রক্ষকও থাকতে পারে। এ আমাদের বলছে 1 জন কমপক্ষে উইকেট রক্ষক থাকবেই এবং 3 জন বোলার মাস্ট থাকতে হবে। তা আমি এখানে 1 জন উইকেট রক্ষক নিলাম, 3 জন বোলার নিব, এটা নিতেই হবে। তাহলে বাকি কজন থাকলো? 3 একে 4, তাহলে আমি কজন নিতে পারবো? 7 জন নিতে পারবো, এখানে নেব 7 জন। বি নাম্বার, এখানে 1 জন নিলাম, এখানে কজন নিতে পারি? 4 জন নিতে পারি, তাহলে এখানে কজন হবে? 6 জন। সি, এখানে 1 জনে নিলাম, এখানে নিব কজন? 5 জন, এখানে নিব 5 জন। ই, দেখো 1 জন উইকেট রক্ষক সহ আমরা নিতে পারি, 3 জন নিতে পারি, 4 জন, 5 জন নিতে পারি বলার। এখন নিব আমি 2 জন, 2 জন উইকেট রক্ষক নিলাম, তা 3 জন এখানে বোলার নিব, 3 জন, 3 দিয়ে 5, তাহলে এখানে হবে 6 জন। এখানে 2 নিলাম, তাহলে এখানে নিব 4 জন, এখানে নিব 5 জন। এখানে নিলাম 2 জন, এখানে নিব 5 জন বোলার, 5 জন নিলাম, 5 2 7, তাহলে এখানে থাকলো 4 জন। তাহলে দেখো 11 জন হয়ে গেল। এখন এই যে 2 জন উইকেট রক্ষকের মধ্যে আমি 1 জন নিব, কতভাবে নিতে হবে? 2C1, অর্থাৎ 2 জন মোট আছে, তার মধ্যে 1 জন নিব। 2C1, তার মানে 2 প্রকার, একজনকে একবার নিব, আরেকজনকে একবার নিব। অতএব নিবা এ এর জন্য দলের সংখ্যা হবে কত? 2C1, 2C1 গুণ 5C3 গুণ 7C7 ইজি করে দিলাম জায়গা ইয়ের জন্য, নিচে দেই
তাহলে হবে 2c1 মানে 2/1 গুণ এটা 5c3 বিয়োগ করে 2 হবে, তারপর 5 × 4 নিচে 2 × 1 গুণ 7c7, 7 জনের মধ্যে 7 জন নেওয়ার নিয়ম একটা। তাহলে 2 × 2 = 4, 2 5 × 10, 10 × 2 = 20, মোট দল হচ্ছে 20টি। এরকম দল পাবো 20টা। তারপর বি এর জন্য দলের সংখ্যা ইকুয়াল টু কি হবে 2c1 গুণ 5c4 গুণ 7c6, 2c1 মানে 2/1, 5c4 5/1, 7c6 মানে 7/1। তাহলে ওটা হচ্ছে মোট ৭৭টি, 5 × 10 777টি। প্রথমে পাচ্ছি 20টি, তারপর পেলাম ৭৭টি। এখন যদি সি এ নেই, একইভাবে সি এর জন্য পাবো 2c1 গুণ 5c5 গুণ 7c5, 5 × 10 11 ইকুয়াল টু এদিকে দিই 2c1 হচ্ছে 2/1, 5c5 1, 7c5, তবে 7 × 6 নিচে হবে 2 × 1, 3 3 সাথে 21, 21 গুণি 42টি। এটা এদিকে দিই 42টি। EF এটা হচ্ছে ডি। তারপরে আসলাম ই নাম্বারে, সিই। ই এর জন্য দলের সংখ্যা ইকুয়াল টু হবে 2c2 গুণ 5c3 গুণ 3 দিয়ে 5, তার 6, তা 7c6, 2c1 1 হবে, 5 × 4 নিচে হবে 2 × 1 আর 7/1। তাহলে হচ্ছে 2 × 2 = 4, 5 × 10, 7 × 10 = 77, এটা হবে 77টি। তারপর দেখো এফ এর জন্য দলের সংখ্যা ইকুয়াল হবে 2c2 গুণ 5c4 গুণ 7c5, 2c2 1, এটা 5/1 আর 7 × 6 নিচে 2 × 1, 3 × 2 = 6, 3 সাথে 21, 21কে 5 গুণ করলে 105 ইকুয়াল হবে 105টি। তারপর ডি এর জন্য দলের সংখ্যা 2c2 গুণ 5c5 গুণ 7c4, ইকুয়াল টু হবে এটা 1 গুণ 1 গুণ 7c4, তার মানে 7 6 5 নিচে হবে 3 2 1,
3 দুগুণে 6, 6 কাটে দিলাম, 5 7 35। আর কোনো দল পাওয়া যাবে না। এখন এই সবগুলো দল কি হবে? যোগ হবে। অতএব দেখতে পারো, এটাও দরকার নাই, এখন দেওয়া আছে। অতএব মোট দলের সংখ্যা ইজ ইকুয়াল টু, প্রথমে পাইছি ৭৭, না প্রথমে পাইছিলাম 20 প্লাস ৭৭ প্লাস ৪২ প্লাস ৭৭ প্লাস ১০৫ প্লাস ৩৫। এই যোগটা এদিকে লিখি, এটা হচ্ছে ৭২ না ৭৭, ৭৭ প্লাস ১০৫ প্লাস ৩৫। যোগ করলে কি হবে? ৫ ৫ 10, 10 2 12, 2 হাতে 1 1, 3 একে 4, 4 7 4 11, 11 7 15, 15 7 22, 22 2 24, 4 হাত থেকে 2, 2 একে 3, ৩৪২টি। তাহলে মোট দলের সংখ্যা হবে ৩৪২টি। নির্ণয় লিখবো, নির্ণয় দলের সংখ্যা এত টি। এবার নির্ণয় দলের সংখ্যা হচ্ছে ৩৪২টি। এটা হবে উত্তর সমাধান। তারপর বলছে 3.48, বলছে 9 ব্যক্তির একটি দল, অর্থাৎ 9 জন ব্যক্তির একটা দল আছে, 2টি যানবাহনে ভ্রমণ করবে, অর্থাৎ 2টো গাড়িতে যাবে, যার একটিতে 7 জনের বেশি এবং অপরটিতে 4 জনের বেশি নেওয়া যায় না। দলটি কত প্রকারে ভ্রমণ করতে পারে? অর্থাৎ মোট 9 জন লোকের একটি দল আছে, এই দলটা ভ্রমণের জন্য 2টো যানবাহন ব্যবহার করতে পারবে। একটা যানবাহনে বলছে 7 জনের বেশি যাওয়া যাবে না, আর একটা যানবাহনে 4 জনের বেশি যাওয়া যাবে না। কতভাবে তারা ভ্রমণ করতে পারে? (3.48) নিম্নলিখিত হবে, সমাধান দাও প্রথমে, সমাধান। নিম্ন ভ্রমণ করা যায়। এখানে 7 জন, 7 জন বাহন যোগ্য যানবাহন
বাহন। সাতজন বাহনযোগ্য যান বা সাতজন বাহনযোগ্য কি দিচ্ছে গাড়ি যানবাহন যানবাহন। আর এখানে দেই আরটাতে কয়জন? চারজন। চারজন বাহন যোগ্য যানবাহন। মোট লোক হচ্ছে 9 জন। 9 জন ব্যক্তি। নাম্বার দিলাম এ। এখানে 7 জন ধরে এখানে 7 জন নিলাম, 7 জন। এখানে থাকবে তাহলে 2 জন। বি নাম্বার এখানে 6 জন, এখানে নেব 3 জন। সি এখানে নেব 5 জন, এখানে নেব 4 জন। এখন দেখো এখানে 9 জন ব্যক্তির মধ্যে আমি 7 জনকে একটা গাড়িতে বেছে বেছে তুললাম, বিভিন্ন রকমভাবে 7 জনকে বেছে বেছে একটা গাড়িতে তুললাম। বাকি থাকলো 2 জন। এই 2 জনকে আর তো বাছাই করতে হবে না, এই বাকি 2 জন অবশ্যই এই গাড়িতে যাবে। অথবা আমি এই গাড়িতে 2 জনকে বেছে বেছে বের করলাম, বের করাতে বাকি থাকলো 7 জন, তো এই 7 জন অবশ্যই প্রথম গাড়িতে যাবে। 3 জন যদি বের করি 6 জন যাবে, ওখানে বাকি 6 জন যাবে। 4 জনকে বাছাই যদি করি 5 জন যাবে, অথবা 5 জনকে যদি বাছাই করি তো বাকি যে 4 জন, সে 4 জন কিন্তু অটোমেটিক দ্বিতীয় গাড়িতে যাবে। তার মানে প্রথম গাড়ি অথবা দ্বিতীয় গাড়ি যে কোনো একটা গাড়ির জন্য যদি আমি লোকজন বাছাই করি তাহলে অপর গাড়িটার জন্য কিন্তু বাকি ব্যক্তিকে কিন্তু বাছাই করতে হচ্ছে না বা হবে না। এটা মনে রাখবা, যে কোনো একটা বাহনের জন্য যদি আমি বাহনের জন্য যদি বাছাই করি তাহলে অপর বাহনের জন্য কিন্তু অবশিষ্ট লোকজনকে বাছাই করতে হবে না, তা বাধ্যতামূলক দ্বিতীয় গাড়িতে যেতে বাধ্য। তাহলে মানটা একই হবে, এটা মান যা হবে এটা মানও একই হবে। অতএব দেখো, অতএব এর জন্য ভ্রমণের উপায় ইজুকাল টু কত? 9 জনের মধ্যে 7 জন, 9C7, বা এটাও নিতে পারি 9C2। দেখো এটা বিয়োগ করে 9C2 হয়। ইজুকাল টু কত হবে? 9 × 8, নিচে হবে 2 × 1, 4, ইজুকাল টু চললাম 36টি। বি এর জন্য ভ্রমণের উপায় ইজুকাল হবে 9C6 বা 9C3। তা হচ্ছে 9 9 8 7, নিচে 3 2 1, 3 3 9, 4 2 8, 3 4 12, 7 9 84, 8 84টি।
আবার সি এর জন্য ভ্রমণের উপায় একই রকম হবে। দেখো সি এর জন্য ভ্রমণের উপায় 9c5 গুণ 9c4। ইজুগালটা হচ্ছে সরি এখানে বা হবে, তা হচ্ছে 9 8 7 6, এটা 4 3 2 1, 4 2 কাটলাম, 8 কাটলাম, 3 দুগুণে 6 কাটলাম, 7 দুগুণে 14, 9 14 100 কত 26, 9 14 হচ্ছে 126 এত টি। এখন আমরা লিখতে পারি মোট ভ্রমণের উপায়। অতএব মোট ভ্রমণের উপায় ইজুয়াল টু, প্রথমে পাইছি 36, তারপর পাইছি 84, তারপরে পেলাম 126, 6 4 10 6 6 4 10 16 6 থেকে 1 2 1 3 8 3 11 14 4 থেকে 1 1 1 2 246টি। তাহলে 246 প্রকার বিভিন্ন রকমভাবে ভ্রমণ করা যাবে। দেখো মোট ভ্রমণের উপায় নির্ণয়, ভ্রমণের উপায় উপায় 246টি। আর পরের চ্যাপ্টারে আমরা করবো 4th অধ্যায় সুদ। আজকের মতো এখানেই, ধন্যবাদ।